প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন। আজ 14ই ফেব্রুয়ারি, অনেক অনেক মজার দিন, অনেক অনেক ভালোবাসার দিন। খুব বিশেষ একটি দিন 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকের অনুষ্ঠান সেই জন্য ভ্যালেন্টাইন্স ডে নিয়েই। এই যে একটি উৎসব, ভালোবাসার উৎসব, প্রেমের উৎসব, এই উৎসবকে ঘিরে যে আধ্যাত্মিক রহস্য রয়েছে তারই উন্মোচন হবে আজকের পর্যায়ে। প্রতিদিনের মতো আমাদের সাথে আজকেও রয়েছে স্টুডিওতে আমাদের অতি প্রিয়, অতি ভালোবাসার মানুষ ব্রহ্মাকুমারী শম্পা দিদি। শম্পা দিদি, আপনাকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম। ওম শান্তি। ওম শান্তি দিদি। দিদি, আজকের দিনটা তো ভীষণভাবে স্পেশাল। সাধারণত আমাদের নতুন প্রজন্ম যারা, যুব প্রজন্ম যারা, তাদের কাছে তো ভীষণভাবে স্পেশাল একটা দিন ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এটা তো ভালোবাসার উদযাপন, প্রেমের উদযাপন। এই ভালোবাসার উদযাপনের পিছনে নেপথ্যে যে কাহিনী আছে বা আধ্যাত্মিক বার্তা আছে, সেইটা নিয়ে আজকে আমরা শুনব। এই যে আধ্যাত্মিক বার্তা, প্রতিটি উৎসবেরই আমরা সেরকম শুনে আসছি। নিশ্চয়ই আপনি যে বলেন যে আনন্দের উদযাপন উৎসব, এবং উৎসবের পিছনে কিছু না কিছু ইঙ্গিত, কিছু না কিছু বার্তা আছে। ভ্যালেন্টাইন্স ডেটা মূলত ইউরোপ থেকে শুরু হয়েছিল। আমরা যেটা জানি যে 8ম শতকের কোনো এক সেন্ট ভ্যালেন্টাইন, তিনি তার স্মৃতিতে তার কাজকে স্মরণ রেখে ভ্যালেন্টাইন দিবস উদযাপিত হয়। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে খ্রিস্টীয় 14দশ শতকে বা সেখান থেকে শুরু করে 8দশ শতকে, 14 থেকে 18 সেঞ্চুরির মধ্যে এটাকে প্রেমের দিবস হিসেবে পালন করা হয়। এবং বর্তমানে শুধুমাত্র ইউরোপে না, সারা পৃথিবী জুড়েই এই উৎসব হচ্ছে। তো প্রথম প্রশ্ন আমি করতে চাই দিদি, এই যে ভালোবাসা, এই যে প্রেম, সেটা কি দুটি মানুষের মধ্যে আমরা যে প্রেমটা ভাবি সেই প্রেম, নাকি তার থেকেও বড় কিছু ইঙ্গিত করে? প্রত্যেকটি মানবের আকাঙ্ক্ষা কিন্তু প্রেম। আমরা সবাই প্রেম চাই, ভালোবাসি, প্রেম দিতে ভালোবাসি, প্রেমে পরিপূর্ণ থাকতে ভালোবাসি, বা পুরো পরিবারের একটা ভিত হচ্ছে প্রেম। বলা হয় একটা মানব জীবনে যদি প্রেম না থাকে সেই জীবন বেকার। বা একটা পরিবারের যদি প্রেম না থাকে সেই পরিবার কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক তেমনি সমাজ, রাষ্ট্র, সর্ব জায়গায় আমরা দেখি। যদিও আজকে লৌকিক রীতিতে আমরা যে ভ্যালেন্টাইন ডে সবাই সারা বিশ্ব জুড়ে আমরা মানাচ্ছি বা যে প্রসেসে আমরা মানিয়ে থাকি, তার পিছনে তো একটা আত্মত্যাগ, একটা বলিদান রয়েছে। অবশ্যই সেন্ট ভ্যালেন্টাইন্সের গল্পে আমরা যেটা জানছি যে তিনি একজন শহীদ, এবং তাকে যখন কারারুদ্ধ করা হয়েছিল তিনি মানুষের মধ্যে এই প্রেমের বার্তা দিয়েছিলেন। তিনি ধর্ম প্রচারকও ছিলেন, একজন ট্রিটমেন্ট করতেন, চিকিৎসক ছিলেন। সেই সময় রাজা ক্লডিয়াস ছিলেন, তিনি যুদ্ধের জন্য তো অনেক সেনাবাহিনী লাগে, দরকার হয়, কিন্তু তিনি ভাবতেন যে বিবাহিত সৈন্যের চাইতে অবিবাহিত সৈন্য তাদের দক্ষতা বেশি। তখন তিনি এলান করে দিলেন যে কোনো সৈন্য যেন বিয়ে না করে বা বিয়ে করতে পারবে না। কিন্তু তিনি সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন, তিনি সেনাদের মধ্যে বিয়ে করিয়ে দিতেন। এর জন্য তিনি কারারুদ্ধ হয়েছিলেন। হয়তো একটার পর একটা ধাপ তিনি সেখানে কারারক্ষীর যে মেয়ে, তিনিও অন্ধ ছিলেন, তাকে ট্রিটমেন্ট করে ভালো করেন, তারপর তার প্রেমে পড়েন। এবং সেখানেও তাকে যেহেতু ধর্ম প্রচার হয়, খ্রিস্টান তৈরি করেছিলেন, সেখানে ধর্ম প্রচার করার জন্য তাকে আবার কারারুদ্ধ হয়, তারপর নানানভাবে তাকে অত্যাচার করা হয়, পরে শেষ পর্যন্ত তাকে মুণ্ডচ্ছেদ করা হয়। এবং তিনি এটা লেটারে লিখেও গেছিলেন ভালোবাসার কথা তার স্ত্রীর কাছে বা তার প্রেমিকার কাছে। তার যে উৎসর্গ, তার যে আত্মত্যাগ, তাই একটা দিন তার নামে আমরা সবাই উৎসর্গ করি যে আজকের একটা দিন প্রেমের দিন। ঠিক, কিন্তু সত্যি ঠিক তাই, একটা দিনই কি প্রেমের দিন হতে পারে 365 দিনের মধ্যে একটা দিন?
না, অবশ্যই না। প্রেম তো মানুষের একটা চিরাচরিত আকাঙ্ক্ষা। তো প্রেম একটা শক্তি। একটা বিল্ডিং এর যে উপকরণ রয়েছে সেগুলো পাথর, লোহা আর ইট, তো এগুলোকে যুক্ত করে রাখা বা শক্ত মজবুত করে রাখার জন্য, জুড়ে রাখার জন্য কি দরকার? সিমেন্ট প্রয়োজন। তো প্রেম হচ্ছে সেই সিমেন্ট। মানবের সঙ্গে মানবের মেলবন্ধন, মানবের সঙ্গে সমাজের মেলবন্ধন, মানবের সঙ্গে রাষ্ট্রের মেলবন্ধন, সারা বিশ্বকে একতায় একটা ইউনিটির মধ্যে গড়ে তোলার রাখার জন্য কিন্তু এই প্রেম নামক একটা পাওয়ার দরকার। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে প্রেম একটা অনুভূতির থেকে বড়, এটা একটা শক্তি, একটা পাওয়ার। আচ্ছা, আমরা এতদিন ধরে জানতাম যে এটা হয়তো আমার মনের একটা অনুভূতি, আমরা আরেকজনের প্রতি যেটা ফিল করি। হ্যাঁ, যখন এই পাওয়ারটা ইউজ করছি তখন তো সেই এনার্জি, তো এনার্জিকে আমরা ফিলও করছি। আচ্ছা, তো আমরা আজকের মানুষ যদি দেখি, সেখানে অ্যাটাচমেন্টের কারণে হয়তো আমরা ক্ষণিকের প্রেমে আসক্ত হচ্ছি বা স্বার্থান্বেষী প্রেম হয়ে যাচ্ছে, যে সকালে প্রেম হচ্ছে, বিকালে হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো যে প্রেম নিঃস্বার্থ, যে প্রেম পুরো জীবন পর্যন্ত চলে, যে প্রেম পার্মানেন্ট, সে প্রেমকে আমাদের জীবনের মধ্যে চেতনায় আনা প্রয়োজন। আমরা এতটাই স্বার্থান্বেষী হয়ে যাচ্ছি, আমরা একে অপরের কাছে প্রেম চাইছি, কখনো আমরা সংকল্প করছি না যে আমাকে প্রেম দেওয়া দরকার। ঠিক, মানে কাউকে ভালোবাসার থেকে কারোর কাছে ভালোবাসার প্রত্যাশাটাই যেন বেশি, আমাকে কেউ ভালোবাসুক, এইটা এখন মনে হয় প্রত্যেক মানুষের একটা প্রাথমিক চাহিদা হয়ে গেছে, যে আমাকে কেউ ভালোবাসুক। আমি যে কাউকে ভালোবাসবো সেটা হয়তো দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ডারি হয়ে গেছে আমাদের কাছে। তো আজকে ভ্যালেন্টাইন ডেতে আমরা এটাই নিতে পারি, সমস্ত যুব সমাজ, সমস্ত বিশ্বের সকল লোকের কাছে বার্তা অবশ্যই পৌঁছানো দরকার বা চেতনা আনা দরকার। অবশ্যই প্রেমের মাধ্যমে নিজেকেও প্রেম করব এবং সারা বিশ্বকে প্রেম বিতরণ করব। কারণ বলা হয় না, সবচেয়ে ভাগ্যশালী সেই ব্যক্তি যে নিজেকে ভালোবাসতে জানে। নিজেকে যদি আমি প্রেম করতে না জানি, তো অন্যকে আমি প্রেম কি করে করব? আমার হাতে খালি বাটি, কিছু নেই, খালি পাত্র, তাই আমি অন্যকে কি করে ভরপুর করতে পারবো? অন্যের অ্যাকাউন্টকে কি করে আমি ভরপুর করব? তো নিজেকে প্রেম করা দরকার। ঠিক, মানে এই যে এই কথাটা আপনি বলছেন যে নিজেকে ভালোবাসা দরকার, এটা তো এখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কথাবার্তার মধ্যে শুনতে পাই যে লাভিং ওয়ানসেলফ, নিজেকে ভালোবাসো, এবং সেটাই হয়তো ভালোবাসার প্রথম সোপান। নিজেকে না ভালোবাসলে অন্যকে ভালোবাসতে পারবো না। এই জন্য এই প্রেম যেহেতু শক্তি, পুরো কিভাবে আমি এটাকে বিস্তার করব বা এর উৎস কোথায়? শক্তির তো একটা উৎস রয়েছে। এখানে দিদি একটা প্রশ্ন করি, যে নিজেকে ভালোবাসা যে বলছি আমরা, নিজেকে ভালোবাসা কিন্তু অত সহজ কি? কেননা আমাদের মনের গভীরে অনেক জায়গায় নিজেদের প্রতি কোনো না কোনো একটা জায়গায় ভালো না লাগা, আমার এই অবগুণটা আমার পছন্দ নয়, বা আমি যদি অমন হতাম, সেইটা আমরা মনে করি যে আমি যদি তার মতো হতে পারতাম বা তার সেই গুণটা আমার মধ্যে থাকতো। এইগুলো তো আমাদের মনে কোথাও না কোথাও লুকিয়ে থাকে। আবার কখনো যেমন দেখি আমাদের জীবনের কোনো ঘটনার জন্য আমরা নিজেকে দোষী করি, নিজের মনের মধ্যে লুকিয়ে থাকে একটা পাপবোধ, দোষবোধ, সেখান থেকেও কিন্তু নিজেকে ভালোবাসাটা খুব সহজ হয় না। এইটা যদি একটু বলেন যে নিজেকে ভালোবাসা কিভাবে সম্ভব? অবশ্যই, কারণ প্রথম স্টেপই হচ্ছে সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা যায়। যখনই আমি অন্যকে দেখার চেষ্টা করব, যে তুলনা করছি, ওর আছে আমার নেই, আমি কালো আমি মোটা, ও ফর্সা ও সুন্দর, বা ও ধনী আমার কাছে টাকা পয়সা নেই, ধীরে ধীরে আমার মধ্যে কিছু যেটা খালি আছে, যেটা অভাব রয়েছে, সেখানে আমি ফোকাস দিচ্ছি। কিন্তু আমার মধ্যে তো এমনও আছে অনেক কোয়ালিটি আছে যেটা অন্যের মধ্যে নেই। ঠিক, তো নিজেকে যখন আমি বিশ্বাস করতে শুরু করব যে আমার মধ্যে আছে, আমি পারবো। আজকে দেখা যায়, ইতিহাস খুললে অনেক দেখা যায় যে পঙ্গু ব্যক্তিও পাহাড়ে উঠে গেছে, একজন কালো ব্যক্তি, অসুন্দর ব্যক্তিও জীবনে অনেক উঁচু পজিশনে চলে গেছেন। এগুলোর কোনো ম্যাটার নয় যে আমার কাছে এটা নেই, ওর কাছে ওটা আছে। আমাকে দরকার কনফিডেন্স, আত্মবিশ্বাস,
যে আমি আমি পারবো, কারণ রুট লেভেল থেকেও অনেক উপরে উঠে গেছে এমনও ইতিহাসে দেখা যায়। মানে আপনি বলতে চাইছেন যে আমার কাছে কি নেই সেইটার উপর ফোকাস না করে আমার কাছে কি আছে তার উপরে যদি আমরা সেটাকে ফোকাস করে যদি আমি জার্নি শুরু করি, তো যেটা নেই সেটা ভরপুর হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসবো, তো নিজেকে ভালোবাসতে গেলে ফার্স্ট ফোকাস দিতে হবে আমি কি কি পারি। আমরা পরিবারে এটা করতেই পারি, একটা শিশুকে শেখাতে পারি যে তুমি নিজেকে ভালোবাসো, কেন ভালোবাসো। ও বলবে হ্যাঁ ইয়েস আমি নিজেকে ভালোবাসি। কেন ভালোবাসি? ছোট ছোট কোয়ালিটিগুলোকে যদি আমি সামনে রাখি, শিশুটার মধ্য দিয়ে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে শিশুটা যদি শুরু করে যে হ্যাঁ আমি ঘুম থেকে উঠি, মা বাবাকে ফার্স্ট গুড মর্নিং করি, আমি রোজ নিজের কাজ নিজে করি, নিজের ব্যাগ নিজে গোছাই, নিজে পড়াশুনো করি, বা আমাকে বলতে হচ্ছে না। যখন আমার বাবা অফিস থেকে আসেন আমি হয়তো এক গ্লাস তাকে জল দিয়ে যাই, খেতে বলি, কিংবা আমার নিজের নখ নিজে কাটি। এই ছোট ছোট জিনিসগুলো যখন ও যখন ফোকাস চলে আসবে যে আমি এতগুলো করি আর আমি ভীষণ ভালো, আমি খারাপ কথা বলি না, সকলকে শ্রদ্ধা সম্মান করি, তো ভ্যালুগুলোর উপর যখন ফোকাস দিই তখন ভ্যালুগুলো জাগৃত হয়ে যায়। হ্যাঁ, আর যত খালির দিকে আমরা চোখ রাখবো তো খালিগুলো অটোমেটিক বাড়তে শুরু করে, মানে নেগেটিভিটি বাড়তে শুরু করে। আচ্ছা, আমাদের মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে, একটা সোলের মধ্যে অনেক শক্তি, অনেক পাওয়ার রয়েছে, কিন্তু সেটাকে আমরা আনদেখা করি না। সেটাকে আমরা না দেখে আমরা যেটা নেই তার দিকে আমরা চোখ রাখার চেষ্টা করি। যেটা নেই সেটা হচ্ছে নেগেটিভিটি, সেটা আমাদের কোনো না কোনোভাবে কর্মের মাধ্যমে সেটাকে আমরা স্টোর করেছি, সেটাকে সমাধান করতে পারি যদি আমরা অভাবটাকে আমরা পূরণ করতেই পারি। 100% যেটুকু আছে সেটুকুকে তার উপরেই বেশি পড়ে চর্চা করতে করতে হয়তো সেই অভাবটাও পূর্ণ হয়ে যাবে। একদম। তো প্রেমের যেমন একটা স্টেজ হচ্ছে নিজেকে ভালোবাসা, আর সবচাইতে সেই ভাগ্যশালী যে নিজেকে ভালোবাসতে পারে, আর যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসা দিতে পারে। এটা ফার্স্ট, মানে সেলফ অ্যাকসেপ্টেন্স এন্ড সেলফ লাভ, এটা আপনি বলছেন যে প্রথম সোপান। একদম। আচ্ছা, দ্বিতীয় ধাপটি কি? সেকেন্ড ভালোবাসা অর্থাৎ যখন আমি আমার পরিবারের সবাইকে আমি ভালোবাসবো। আচ্ছা, তো সেটা আমি শিশুকে দিয়ে বলি যে শিশুকে শেখানো হবে, ও ধীরে ধীরে নিজের মধ্যে ইনপুট করবে এবং সে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমি পরিবারের প্রত্যেকটা মেম্বারকে আমি ভালোবাসি। ভালোবাসা মানে আজ্ঞাকারী হয়ে চলা, তার কথা অনুসারে চলা, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের কথা রাখা। অর্থাৎ এই যে আমি ভালোবাসি অ্যাকসেপ্ট করার পর ধীরে ধীরে একটার পর একটা কিন্তু ভ্যালু আসতে শুরু করলো। আজ্ঞাকারী, তাই না, তাকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, রেসপেক্ট করছি। তো এইভাবে পরিবারের প্রত্যেকটা মেম্বারকে আমি ভালোবাসবো। আচ্ছা, এবার পারিবারিক লাভ, এক কথায় ফ্যামিলি লাভ, ধীরে ধীরে আমি নেচারকেও লাভ করতে শেখাবো। মানে আপনি যে বলছেন যে চ্যারিটি বিগিনস এট হোম, মানে আমাদের পরিবার থেকেই যেন প্রথম ধাপটা শুরু হয়, প্রথম নিজের থেকে, মানে জার্নি নিজের থেকে শুরু, এটাই চ্যারিটি বিগিনস এট হোম। তারপর আস্তে আস্তে ফ্যামিলি, হোম মানে নিজের হোম, হ্যাঁ রাইট, সেলফ হোম, একদম। কারণ এটা আত্মার শক্তি। আর যখন ধীরে ধীরে আমরা পারিবারিক লাভ থেকে নেচার লাভ, প্রকৃতিকে ভালোবাসা, যে নেচার আমাদেরকে মায়ের মতো, প্রকৃতিকে আমরা মা বলি, যে আমাদেরকে খাদ্য দেয়, অক্সিজেন দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে বাঁচার জন্য আমাদের খোরাক যোগাচ্ছে, তাকে তো অবশ্যই থ্যাংক ইউ দেওয়া উচিত। অবশ্যই। তো ব্রহ্মাকুমারিজে আমরা শেখানো হয় যে সারা দিনে অন্তত কমসে কম আধা ঘন্টা বসে পরমাত্মা থেকে শক্তি নিয়ে পজিটিভ ভাইব্রেশন 5 তত্ত্বকে দেওয়া উচিত। আচ্ছা, মানে এইটা একটা বিশেষ উপায় যেভাবে আমরা প্রকৃতিকে কিছু ফেরত দিতে পারবো। মানে প্রকৃতির থেকে তো আমরা নিয়েই যাচ্ছি, দিচ্ছি তো কিছু না, মানে সেইটার জায়গায় এই যে আমরা খালি নিচ্ছি তার বদলে যে ফেরত দেব সেটা একরকম ভালোবাসাও ফেরত দেওয়া হতে পারে। মানে কেউ যদি আমাকে কিছু গিফট করে আমরা কি করি, থ্যাংক ইউ তো বলি, থ্যাঙ্কস দেওয়া দরকার। সে যদি আমরা তার রোলগুলো অ্যানালাইসিস করি যে সারাদিনে জল আমাকে কিভাবে হেল্প করছে, সারাদিনে বাতাস আমাকে হেল্প করছে প্রতিটি মুহূর্তে, অক্সিজেন দিচ্ছে কিন্তু কোনো রকম পয়সা নিচ্ছে না, ফ্রিতে সম্পূর্ণ, ধরনী আমাকে কিভাবে হেল্প করছে, ধরে রেখেছে আমাকে একেবারে। এভাবে প্রত্যেকটা যখন আমরা চিন্তা করব, থ্যাংক ইউ দিলেও কম, আমরা তাদের কাছে অনেকটাই ঋণী, কিন্তু তবু তো আমরা দিতে পারবো, দিতে শিখবো। তো এখানে একটা জায়গায় মনে হচ্ছে আপনি যে কথাটা বলছেন
যে আমি বললাম না যে একটা অভাব আমাদের মধ্যে আমরা অনেক সময় অনুভব করি যে আমার মধ্যে অনেক কিছুর অভাব আছে, অনেকটা খালি আছে। যখন হয়তো আমরা এই ধন্যবাদটা দিতে পারবো, আমরা যে এত কিছু পাচ্ছি সেটাকেও একটা বোধহয় কৃতজ্ঞতা জ্ঞাপন করা, মনের মধ্যে সেইটা আনা যে আমরা কতটা পাচ্ছি এবং তার জন্য আমিও তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি, এইটা মনে করলে হয়তো কোথাও বা সেই অভাববোধটা অনেকটা পূর্ণ হয়ে যাবে। এক কবি বলেছিলেন যে ফুলকে যদি আমি ভালোবাসি তো ফুলকে ছিঁড়ো না, তো ফুলে গাছে জল দাও। তো ঠিক তেমনি তাই নেচারকে ভালোবাসা মানে নেচারকে সুরক্ষিত রাখা, এটা আমার দায়িত্ব। আজ নেচার ধ্বংস হয়ে যাচ্ছে, আর যার কিন্তু অনেকটা ক্ষতি আমাদেরই ভোগ করতে হবে। তো নেচারের পাশে দাঁড়ানো, সহযোগ করা, এই ব্যাপারটা নেচারকে ভালোবাসা আজকের দিনে শপথ নেওয়া, এবং শুধু একদিন ভ্যালেন্টাইন ডে নয়, রোজ চালু রাখা। প্রত্যেক দিনের ভালোবাসা। ধীরে ধীরে এই স্টেজ যেন আরো উঠে যাচ্ছে উপরে। আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে রাষ্ট্রীয় লাভ, মানে এক কথা নেশন, লাভ অফ নেশন, নিজের দেশকে ভালোবাসা, ভারতবর্ষকে ভালোবাসা। যে ভারতবর্ষকে ভালোবাসা মানে ভারত আমার মা, তার সংস্কৃতিকে ভালোবাসা, তার কাছেও আমরা অনেক ঋণী। প্রতিটি দেশবাসীকে ভালোবাসা। আপনি আগের দিনও বলছিলেন ভ্রাতৃত্ববোধের কথা, সেটাই বোধহয় দেশপ্রেমের একটা। কারণ ভারতকে যদি আমি ভালো না বাসি, সারা বিশ্বকে আমি ভালোবাসতে পারবো না। ভারতে মানে অনেক জাতি, অনেক ভাষা, অনেক মত মতান্তর, সবগুলোকে অ্যাকসেপ্ট করা যে এটাই আমার দেশ। দেখুন, এক জাপানের রাষ্ট্রদূত যখন ভারতবর্ষে এসেছিলেন, তাদের মধ্যে ভারতের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা, যে আমি মন্দিরে যাচ্ছি, ভারতবর্ষ এমন এক মন্দির। তাদের ধারণা কি, যদি আমরা খুব ভালো কর্ম করি, পরের জন্মে আমাদের ভারতবর্ষে জন্ম হবে। কত মহান চিন্তা। তিনি যখন ভারতবর্ষে এলেন, প্লেন থেকে নামছেন, তখন তার জুতো হাতে, খালি পায়ে নামছে। সবাই বলছে জুতো পরুন, বলছে না, এ তো মন্দির, মন্দিরে কেউ জুতো পরে যায় না। তো ভারতবর্ষ যদি মন্দির হয়, তাহলে ভারতবাসী তাহলে কারা? দেবদেবী। তো এত উচ্চ ভাবনা নিয়ে আমি দেশের প্রতি ভালোবাসার ভাবনাকে ক্রিয়েট করা দরকার, এটাও আমার দায়িত্ব। আচ্ছা, আর রয়েছে কিন্তু সেই ভালোবাসা। আর সবচেয়ে হাইয়েস্ট ভালোবাসা, হাইয়েস্ট প্রেমের যে সোর্স, সেটা হচ্ছে স্বয়ং পরমাত্মা, গড। দিদি, এখানে প্রশ্ন হচ্ছে যে ভগবানের লাভ, ঈশ্বরের ভালোবাসা, সেটা কি অনুভব করা যায়? করা গেলে আমরা কিভাবে করতে পারি? ভালোবাসা তো একটা অনুভূতি। যেরকম বলা হয় না, আমরা যে ভালোবাসা এখন চলছি, একটা অ্যাটাচমেন্ট, মোহ আর প্রেম, দুটো কিন্তু অনেক পার্থক্য। আমরা মোহে আচ্ছন্ন হয়ে যাচ্ছি, তাই না? তো মোহ হচ্ছে ক্ষণিকের। যে উদাহরণ যেরকম বলা হয়, খাবার যেমন পচে গেলে তার মধ্যে বিকৃতি এসে যায়, বিকৃত রূপ আসে। ঠিক প্রেমের বিকৃত রূপ হচ্ছে অ্যাটাচমেন্ট বা মোহ। যেখানে আমার বলছি, এটা আমার থেকে শুরু, সেখানে মোহ শুরু। যে একটা জলাশয়ে জল তো দাঁড়িয়ে থাকে না, সেখানে স্রোত থাকে না। তো সেই জল কি পানির উপযুক্ত পান করার জন্য? নয়। কিন্তু স্রোতস্বিনী নদী, সে তো বয়ে চলেছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঠিক তেমনি প্রেমও তাই, একটা প্রবাহ, একটা স্রোতস্বিনী নদীর মতো একটা শক্তি। কিন্তু অ্যাটাচমেন্টে আমরা ফেসে আছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বডি কনসাসে বা খুব সূক্ষ্ম একখানা ভাগ, মানে ভাগ নয়। এই যে আপনি বলছেন ভালোবাসা, প্রেম এবং মোহ, এর মধ্যে লাইনটা কোথায়, ডিমার্কেশন লাইনটা কোথায়? লাইনটা হচ্ছে বডি এবং আত্মা। যখন আমি বডি ভাববো যে আই এম এ বডি, যেটা সবচেয়ে রং একটা ভাবনা, কারণ আমি তো বডি নই, আমি একটা পাওয়ার, আমি একটা আত্মা, সোল। তো যখনই বডি ভাবো, তো বডি কেন্দ্রিক যা যা আমার কাছে আছে তার প্রতি অ্যাটাচমেন্ট আসতে শুরু করবে, বডির ধর্মগুলো অটোমেটিক ক্রিয়েট হতে শুরু করবে। আর যখনই আমি নিজেকে সোল মনে করব, কারণ আত্মার স্বধর্ম প্রেম, আর আত্মার পিতাকে প্রেমের সাগর। যখনই সোল কনসাস, মানে একটা জাস্ট চেতনা, একটা থট যে আমি কে, হু অ্যাম আই, যখন আমি আত্মিক চেতনা আসবে, তখন আত্মার পিতা পরমাত্মার চিন্তন আসবে, আর পরমাত্মা থেকে প্রেমের স্রোত আসবে। আর পরমাত্মার প্রেম এত শক্তি, এত পাওয়ারফুল, যে যুগ যুগ ধরে এই শক্তি যেন আমাদের, মানে আমাদের মধ্যে বয়ে চলে। আর এই প্রেম পেলে আর কোনো প্রেমের কোনো জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। এই শক্তি আমাদের ভরপুর করে দেয়। হ্যাঁ, তাহলে এবার আবার এই প্রশ্নটাই রাখি যে এটাকে অনুভব করব কিভাবে? এই যে পরমাত্মার প্রেম, পরমাত্মার ভালোবাসা, সেটা আমরা আত্মা, সেটাকে অনুভব করব কি করে? আমরা তো তাকে সেরকমভাবে দেখতে পাই না।
তার সান্নিধ্যটাও আমরা কিভাবে পাবো, বা তার প্রেমটাকে আমরা আমাদের জীবনে উপলব্ধি করব? অবশ্যই প্রথমে আমাদের চেতনা আনতে হবে, আত্মা বা সোল, যেটা আমাদের ব্রহ্মাকুমারী সেন্টারে আমাদের 7 দিনে একটা কোর্স হয়, যে কোর্সে আমাদের নিজেদের পরিচয় আমরা পাই, প্লাস গড পরিচয় পাই, পরমাত্মার পরিচয় আমরা পাই। যখন নিজেকে আমি জানলাম এবং থট ক্রিয়েট করলাম, আর থটের থেকে আমাদের অনুভব শান্তি বা খুশি অনুভব হবে। যেরকম তারে কারেন্ট যায় কিন্তু কারেন্ট তো দেখা যায় না, তা কারেন্ট একটা বহিঃপ্রকাশ আছে, সে ফ্যান চলবে বা বিভিন্ন রকম ডিভাইসগুলো ইউজ হবে বা লাইট জ্বলবে। ঠিক তেমনি পরমাত্মাকে যখন আমি চিন্তন করব যে আমি শক্তিশালী আত্মা, তিনি আমার পিতা, তিনি প্রেমের সাগর, তার থেকে পাওয়ার আমার মধ্যে আসছে, তখন অটোমেটিক্যালি আমার ব্যবহারিক জীবনে, আমার চেতনার মধ্যে, আমার বৃত্তির মধ্যে পরিবর্তন আসবে এবং ভীষণ খুশি অনুভব হবে এবং প্রত্যেকটা সেকেন্ডে খুশি। তো এই অনুভবটার মাধ্যমে আমরা গডের শক্তিকে অনুভব করতে পারবো, খুশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাকসেস। প্রত্যেকটা ব্যবহারিক জীবনে আমরা সাকসেস লাভ করতে পারবো, কারণ শক্তি বিনা জীবন পরিবর্তন সম্ভব নয়, প্রেম বিনা জীবন চেঞ্জ করা সম্ভব নয়। যে কোনো কাজের জন্য শক্তির প্রয়োজন, যে কোনো রূপে হোক, কিন্তু শক্তির প্রয়োজন। কনফিডেন্স বাড়বে, এক কথায় যে কোনো কাজের মধ্যে নির্ভরতা আসবে, প্লাস যে কোনো যেখানে যাই না কেন সম্মান করা বা অন্যকেও প্রেম দিতে আমাদের অসুবিধা হবে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আমরা যদি সেই প্রেমের উৎসের সাথে নিজেকে সংযোগ করতে পারি, তার সাথে যদি কানেক্ট করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রেমের অভাব রইবে না, এবং সেই স্রোত আমরা শুধু নিজেদেরকে ভরপুর করছি তা নয়, সেই স্রোতে আমরা অপরকেও ভরপুর করে দিতে পারবো। কোনো একটা ব্যক্তি আপনার সাথে মিলতে এসে বলবে কি শান্তি পাচ্ছি, কি আনন্দ পাচ্ছি। অর্থাৎ আমি প্রেম দিচ্ছি এমন কোনো ব্যাপার আসবে না, আমরা প্রেম স্বরূপ হয়ে থাকতে পারবো, প্রেমের ভাইব্রেশন অটোমেটিক চারিদিকে চেঞ্জ করবে। আচ্ছা, এটা তার মানে যে এতদিনের আমরা প্রথা যে দেখছি যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে একটি উৎসব, সেটা শুধু তাদের মধ্যে নয়, বরং পরমাত্মা প্রেমিক এবং আমরা তাদের প্রেমিকা, সেই হিসেবে সেটাকে যদি আমরা উদযাপন করতে পারি, তবেই হয়তো প্রেমে উত্তরণ হবে আমাদের। দিদি, আরেকটা প্রশ্ন এখানে করি। আপনার পুরনো একটা কথা সূত্র ধরে মনে পড়ছে যে আপনি বলেছিলেন ফুলের মধ্যে সব থেকে সুন্দর হলো গোলাপ। এই যে ভ্যালেন্টাইন্স ডে, এটা একদিনের উৎসব তো নয়, 7 দিন ব্যাপী একটা উৎসব হয়। তার মধ্যে একটা স্পেশাল ডে বা একটা বিশেষ দিন হলো রোজ ডে বা গোলাপ দিবস যদি আমরা বলি। তো এই গোলাপ কেন স্পেশাল, এর স্পেশালিটি কি, এবং আমাদের জীবনে আমরা যে নিজেকে গোলাপের সাথে তুলনা করি, তাহলে কিভাবে সেই তুলনাটা হয় যদি একটু বিশ্লেষণ করেন। এই যে লৌকিক উৎসবে আমরা দেখি 7 দিন ব্যাপী একটা ভ্যালেন্টাইন ডে চলছে, ঠিক তেমনি পরমাত্মার প্যার বা তাকে সম্পূর্ণ অনুভব করা, সম্পূর্ণরূপে জানতে গেলেও কিন্তু এখানে বেসিক রূপে একটা 7 ডেজ কোর্সও করানো হয়ে থাকে। আচ্ছা, একটা ধাপে ধাপে। লৌকিকে আমরা দেখি রোজ ডে বলা হয়, সেদিন একে অপরকে গোলাপ দিচ্ছি, জাস্ট ওইটুকুই গোলাপ দিচ্ছি, হয়তো ফটো তুলছি, হয়তো ফেসবুকে দিচ্ছি, গোলাপ ভালোবাসার নিদর্শন, এটুকুই শেষ হয়ে যাচ্ছে। এই গোলাপ কোন গোলাপ? গোলাপ তো একটা হৃদয়ের আরতি বা হৃদয়ের একটা বার্তা বা একটা শ্রেষ্ঠ সংকল্প। আচ্ছা, হ্যাঁ, তো যেদিন আমি প্রথম সংকল্প ক্রিয়েট করলাম যে আমি পরমাত্মাকে জানবো, কারণ ইচ্ছে থাকলে তো রাস্তা তৈরি হবে। তো আমার মধ্যে যেটা গোলাপের সংকল্প উঠলো, মানে পরমাত্মাকে গোলাপ দেওয়া, এক কথা প্রদান করা, তো গোলাপের সংকল্প ওঠা, এবং পরিবর্তে পরমাত্মাও তো আমার প্রতি শ্রেষ্ঠ সংকল্প করেন। তারপর আমরা একে অপরকে প্রস্তাব দিই যে হ্যাঁ আমি রাজি, তৈরি, একটা ধাপ এগিয়ে গেলাম। তারপরে আমাদের মুখ মিঠা হয়, মানে জ্ঞানটা যখন প্রথম শুনলাম তখন খুব মিষ্টি, খুব স্বাদের মনে হয়, এত টেস্টি মনে হয় যে এত সুন্দর জ্ঞান আমি কেন আগে শুনলাম না। একটা নিউ নলেজ, নিউ ওয়ার্ল্ড তৈরি করার নলেজ। আর সবচেয়ে প্রিয়তম পরমাত্মা, যাকে আমি চিনতে পারলাম, এত মিঠা, এত মিষ্টি পরমাত্মা, এর চকলেট ডে হিসাবে আমরা বানাই লৌকিক দুনিয়ায়। তো আমরা সেটা 3rd ডে। ধীরে ধীরে আরও কতগুলো স্টেপ রয়েছে, গিফট প্রদান করি, জ্ঞান শুনতে শুনতে আরও গভীরে চলে যাই, পরমাত্মার কাছে গিফট পেতে থাকি, একটার পর একটা বরদান লাভ করতে থাকি ধীরে ধীরে। টেডি ডে, যা যা আছে, সবার শেষে ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ সম্পূর্ণ পরমাত্মার সাথে মিলন হয়ে যায়। তো এই যে ধাপগুলো, এই ধাপগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা পরমাত্মার প্যারকে প্রাপ্ত করার জন্য প্রয়াস করে চলেছি। লৌকিকে শুধু 7 দিনই নয়, এই জন্য এই 7 দিন যেন জীবনব্যাপী, জীবনকে পুরো চেঞ্জ করে দেয়,
জীবনে যেন নবীনতা নিয়ে চলে আসে। আচ্ছা, পুরো জীবন পরিবর্তনের এই বার্তা, মানে প্রেম খুবই প্রয়োজন, খুবই আবশ্যক। আজ দরকার শুধু মানে একে অপরকে নাম নিয়ে ছেলে মেয়ে নয়, এখানে মানে পার্সোনাল সেলফ, হ্যাঁ, ফ্যামিলি, রাষ্ট্র, নেচার, আর সাথে সাথে সারা বিশ্ব এবং গড, পরমাত্মা অবশ্যই। খুব সুন্দর লাগলো দিদি, আপনি এত সুন্দর করে বললেন যে প্রেমের দিবসের আসল উদ্দেশ্য কি। প্রেমের দিবস তো নয়, প্রতিটি দিনই প্রেমের দিবস, প্রতিটি মুহূর্তই প্রেমের মুহূর্ত। কেন কি, প্রেম ছাড়া হয়তো আমরা একটা মুহূর্ত সেভাবে বাঁচতে পারবো না। আমরা হয়তো বাঁচতে পারবো, কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। আর শুধুমাত্র দুজনের মধ্যে ভালোবাসা নয়, এই ভালোবাসা যেন প্রতিটি মানুষের সাথে, প্রতিটি মানুষের ভালোবাসা, মানুষের সাথে প্রকৃতির ভালোবাসা, সর্বোপরি ভগবানের সাথে নিজের ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে হয়তো আমরা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবো, নিজেকে ভালোবাসতে পারবো, পরিপূর্ণ করে তুলতে পারবো। ভীষণ ভালো লাগলো দিদি, এই ভ্যালেন্টাইন্স ডের প্রত্যেকটা অর্থ আপনি নিখুঁতভাবে আমাদের কাছে বুঝিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই বিশেষ দিনটার বিশেষ অনুষ্ঠান আপনাদের আশা করি খুব ভালো লাগলো। ভ্যালেন্টাইন্স ডে একটা দিনের উৎসব নয়, বা একটা সপ্তাহের উৎসবও নয়। ভ্যালেন্টাইন্স ডে আমাদের প্রতিটি মুহূর্তের উৎসব, প্রতিটি দিনের উৎসব। নিজেকে ভালোবাসা, নিজের পরিবারের সকলকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা এবং সর্বোপরি পরমাত্মাকে ভালোবাসা, এই সব ভালোবাসা মিলেমিশে আমাদের জীবনকে সুন্দর, অতি রঙিন, অতি মধুময় করে তুলতে পারে। পরমাত্মার ভালোবাসা এমন একটা ভালোবাসা যেটা সব রকম মলিনতা থেকে আমাদেরকে বের করে আনতে পারে, আমাদের উত্তীর্ণ করতে পারে প্রেমের মহৎ দুনিয়ায়। আমরা কথায় বলি না, ফলিং ইন লাভ, কিন্তু লাভ কোথাও পড়ে যাওয়ার বা কোথাও পতিত হওয়ার একটা অনুভব নয়। ভালোবাসা, সত্যিকারের প্রেম উত্তীর্ণ হওয়ার একটা শক্তি, একটা অনুভব। আসুন আমরা সকলে সেই অনুভব নিজেদের মধ্যে অনুভব করি, আমরা প্রেমে উত্তীর্ণ হই। সকলকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন প্রতিদিন।